আসসালামু আলাইকুম, আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনারা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই, চীনে পড়ালেখা করার জন্য যেতে চাই, কত টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, কার ব্যাংক স্টেট আমি দেখাতে পারবো, ব্যাংক স্টেটমেন্টের ভ্যালিডিটি বা ম্যাচুরিটি কত দিনে দেখাতে হবে, বা আমার ব্যাংকে টাকা পয়সা নাই, বা আমার ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য এত বেশি টাকা পয়সা নাই, এটার জন্য আমি কি করতে পারি, এটার সলিউশনটা আসলে কি, ব্যাংক স্টেটমেন্ট কখন দেখাতে হবে, অ্যাপ্লিকেশনের সময় দেখাতে হবে না ভিসার টাইমে দেখাতে হবে, এই সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন কনফিউশনে ভোগেন এবং আমাকে বিভিন্ন সময় আমার হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেন, আমাদের ভিডিওতে কমেন্ট করেন, আমাদের ফেসবুক গ্রুপেও মাঝে মাঝে পোস্ট করে জানতে চান। আজকে আমি আপনাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েই তথ্য দিব। আশা করছি আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, আপনার চীনে পড়ালেখা করার যে ব্যাংক স্টেটমেন্ট সংক্রান্ত যেই প্রশ্ন কনফিউশনগুলো আছে, আপনার সমস্ত প্রশ্ন কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। চীনে পড়ালেখা করার জন্য এখন বাংলাদেশ থেকে প্রতিনিয়ত প্রচুর শিক্ষার্থী আসছে। ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সকল প্রোগ্রামে কিন্তু একটা বড় অংশ শিক্ষার্থী এখানে পড়ালেখা করার জন্য আসছে। এটা এর পরিমাণটা কিন্তু দিন দিন বাড়ছে। যে একটা সময় হয়তো অল্প সংখ্যক শিক্ষার্থী চীনে পড়ালেখা করার জন্য আসতো, কিন্তু বর্তমান সময়ে চীনের স্কলারশিপ, ইউনিভার্সিটির এডুকেশন কোয়ালিটি, বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার ফ্যাসিলিটিস, স্কলারশিপ সব কিছু মিলিয়ে যেহেতু একটু কম খরচে একটা কোয়ালিটি এডুকেশন পাওয়া যায়, দ্যাটস ওয়াই কিন্তু একটা বড় অংশ শিক্ষার্থী বাংলাদেশ থেকে তারা চীনে পড়ালেখা করার জন্য কিন্তু আসছে এবং আসতে আগ্রহ প্রকাশ করছে। তো অনেক শিক্ষার্থী আবার আছে এরকম যে হয়তো চীনে পড়ালেখা করতে আসবে কি আসবে না, হয়তো 2-3টা কান্ট্রি নিয়ে অ্যানালাইসিস করছে, কিন্তু এই সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে হয়তো তথ্য খুঁজছে যে এই তথ্যগুলো জেনে বুঝে দেন তারা একটা দেশ নির্বাচন করবে। তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে পারে। সো আমি মূল কথা যখন শুরু করি তার আগে বলতে চাই, দেখেন পৃথিবীর প্রত্যেকটা দেশেই আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে যদি যান, সরকারি স্কলারশিপ ব্যতীত যে কোনো স্কলারশিপেও যদি পড়ালেখা করতে যান, আপনাকে ব্যাংক স্টেটমেন্টটা দেখাতেই হবে। যেমন চীনে এখানে কিন্তু অনেক রকমের স্কলারশিপ আছে। শুধুমাত্র যারা সরকারি স্কলারশিপে পড়ালেখা করবে তাদের ক্ষেত্রে কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে না, সেটা অ্যাপ্লিকেশন টাইমে হোক বা অ্যাম্বাসিতে ভিসা করার টাইমে হোক। চীনে যে 2টা সরকারি স্কলারশিপ আছে, একটা সিএসসি টাইপ বি, একটা হচ্ছে সিএসসি টাইপ এ। যারা এই সিএসসি টাইপ এ বা সিএসসি টাইপ বি এই সরকারি স্কলারশিপ উইনার যারা হবে, তাদের অ্যাপ্লিকেশন করতেও কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট লাগবে না। এবং বাংলাদেশে যে অ্যাম্বাসিতে সে যে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে, তখনও কিন্তু তার কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে না। এই সিএসসি টাইপ এ এবং সিএসসি টাইপ বি এই 2টা স্কলারশিপ ব্যতীত অন্যান্য যত স্কলারশিপ আছে চীনে, প্রত্যেকটা স্কলারশিপের জন্য কিন্তু আপনাকে ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে। ডিপ্লোমা প্রোগ্রাম, ব্যাচেলর হোক বা মাস্টার্স পিএইচডি হোক, সকল প্রোগ্রামের জন্য গভর্নমেন্ট স্কলারশিপ ব্যতীত যে কোনো স্কলারশিপের জন্য কিন্তু আপনাকে ব্যাংক স্টেটমেন্টটা শো করতে হবে। ক্লিয়ার বোঝাতে পারছি? এখন আসেন ব্যাংক স্টেটমেন্টের প্রথমে আমি বলবো, যেহেতু ধাপে ধাপে আমি আলোচনা করব। প্রথমে আসেন আপনি কার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন। আপনি ডিপ্লোমাতে অ্যাপ্লাই করেন, ব্যাচেলরে করেন, কিংবা মাস্টার্স পিএইচডিতে অ্যাপ্লিকেশন করেন, আপনারা কার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন? চাইনিজ গভর্নমেন্ট আগে যখন অ্যাপ্লিকেশনের টাইম ছিল, এখন থেকে প্রায় 1 বছর আগে, তখন যে কারো ব্যাংক স্টেটমেন্ট দেখালেই হতো। আপনার মামা, চাচা, পাড়া প্রতিবেশী যে কারো ব্যাংক স্টেটমেন্ট দেখালেই কিন্তু হয়ে যেত। বাট এখন বর্তমানে এসে এই 25-26 সাল চলতেছে, এখন এই সময়ে এসে চীন কিন্তু মোটামুটি তার একটা নির্দিষ্ট কিন্তু একটা সীমাবদ্ধতা তৈরি করে দিয়েছে যে এর বাইরে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন না। যেমন আপনার ফার্স্ট ব্লাড ম্যান্ডেটরি করে দিয়েছে যে ফার্স্ট ব্লাডের বাইরে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন না। তাহলে ফার্স্ট ব্লাড আপনার কে? আপনার নিজের ভাই, নিজের বোন, নিজের বাবা, নিজের মা, আপনার নিজের অ্যাকাউন্ট দেখাতে পারবেন। আমি আবারও রিপিট করছি, আপনার নিজের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন। আপনার নিজের ভাই, নিজের বোন, নিজের বাবা মা, এদের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন। আবার যদি ফার্স্ট ব্লাডের একটু দূর সম্পর্কে চলে যায়, সেক্ষেত্রে নিজের মামা, নিজের চাচার দেখাতে পারবেন, নিজের ফুফু দেখাতে পারবেন। এরকম ফার্স্ট ব্লাড অ্যাকাউন্ট হোল্ডার যারা আছে তাদের কিন্তু ব্যাংক স্টেটমেন্ট আপনি দেখাতে পারবেন। যেমন ধরেন আপনার চাচা, মানে নিজের চাচা হইতে হবে, তো নিজের চাচার সাথে ম্যাচিং হবে কিভাবে? আপনার বাবার এনআইডি কার্ডে আপনার দাদা দাদির নাম যেটা দেওয়া আছে, আপনার চাচার এনআইডিতেও কিন্তু দাদা দাদির নাম কিন্তু সেম থাকবে। এইভাবে কিন্তু ম্যাচিং করবে যে উনি সত্যিই আপনার চাচা কিনা। আপনি হয়তো অন্য কাউকে আপনার তো চাচা বানাই দিয়ে তো অ্যাপ্লিকেশন করতে পারেন, বাট এখানে এই জিনিসটা ম্যাচিং করা, রিলেশনটাকে ম্যাচিং করবে আর কি, এনআইডি কার্ড দেখে দেখে। পাশাপাশি আপনি বাবা এবং মা এই 2জন ব্যক্তি ছাড়া অন্য যে কারো যদি ব্যাংক স্টেটমেন্ট দেখান ফার্স্ট ব্লাডের ভিতরে, অন্য যে কারো ব্যাংক স্টেটমেন্ট দেখালে আপনাকে এটার জন্য রিলেশনশিপ সার্টিফিকেট শো করতে হবে।
এই রিলেশনশিপ সার্টিফিকেট মানে ধরেন আপনি আপনার নিজের ভাইয়ের ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, উনি যে সত্যিই আপনার ভাই এই মর্মে রিলেশনশিপ সার্টিফিকেট আপনাকে কালেক্ট করতে হবে। এটা দিবে আপনার সিটি কর্পোরেশন আন্ডারে যদি আপনি থাকেন তাহলে সিটি কর্পোরেশন থেকে নিতে পারবেন, পৌরসভা থেকে নিতে পারবেন, আপনার বাড়ি যদি গ্রাম পর্যায়ে হয় তাহলে সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকেও কিন্তু আপনি নিতে পারবেন। মানে আপনার বাসা যেখানে সেই বাসার আন্ডারে সিটি কর্পোরেশন হোক, ইউনিয়ন পরিষদ হোক, পৌরসভা হোক, যেটাই হোক তার সেখান থেকে আপনাকে এই রিলেশনশিপ সার্টিফিকেটটা নিতে হবে। মানে তিনি আপনার সম্পর্কে কে হয়, ওই রিলেশনশিপ সার্টিফিকেটে জিনিসটা সুন্দর করে মেনটেন করা থাকবে। ঠিক আছে, সো আমি যদি একটু শর্টকাট করি তাহলে আপনি কার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন? আপনার নিজের বাবা মা, ভাই বোন, চাচা, জ্যাঠা, ফুপু, আপনার মামা, আপনার খালা, এই পর্যন্ত দেখাতে পারবেন। এর বাইরে ব্যাংক স্টেটমেন্ট কারো শো করতে পারবেন না। যেমন চাচাতো ভাই মানে কিন্তু সেকেন্ড ব্লাড হয়ে গেল, সেকেন্ড ব্লাডের কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন না। যেমন ফুপাতো ভাই কিন্তু সেকেন্ড ব্লাড হয়ে গেল, ওইটা দেখাতে পারবেন না। ফুপু পর্যন্ত ফার্স্ট ব্লাড, কিন্তু ফুপুর ছেলে যখন হয়ে যাবে তখন তো ফুপাতো ভাই হয়ে যাবে, ওইটা কিন্তু সেকেন্ড ব্লাড, ওইটা আপনি দেখাতে পারবেন না ওই স্টেটমেন্টটা। এটা আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পারছি। এখন আসেন ব্যাংক স্টেটমেন্টটা আপনি কখন কিভাবে দেখাতে হয়, বা ব্যাংক স্টেটমেন্টের ম্যাচুরিটি ভ্যালিডিটিটার যে বিষয়টা, এটার পরে আমি অ্যামাউন্ট নিয়ে কথা বলবো। সো ব্যাংক স্টেটমেন্টের যে বিষয়টা রয়েছে, নিয়ম হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর যেই গভর্নমেন্ট থেকে যে নিয়ম বা ইউনিভার্সিটি থেকে যে নিয়ম, সেটা হচ্ছে যে 6 মাসের পুরাতন একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এখন কথা হচ্ছে বাংলাদেশে তো ওরকমভাবে 6 মাসের পুরাতন ব্যাংক স্টেটমেন্ট 6 মাস ধরে অ্যাকাউন্টে টাকা পয়সা রাখা সলিড অ্যাকাউন্ট আসলে স্টুডেন্টদের বেশিরভাগই থাকে না। তাহলে এরা কিভাবে এই অ্যাকাউন্টটা তৈরি করতে পারে? এখন আমি ধরেন আপনি এখন একজন অ্যাপ্লিকেন্ট, আপনার বাবার একটা অ্যাকাউন্ট ছিল বহু পুরাতন, 8-9 বছরের পুরাতন অ্যাকাউন্ট বা 5-6 বছরের পুরাতন অ্যাকাউন্ট, কোনো লেনদেন নাই। আজকে থেকে অ্যাকাউন্টের লেনদেন করেন, আজকে থেকে অ্যাকাউন্টে 200, 500, 1000, 2000 করে লেনদেন করে অ্যাকাউন্টটা যে চালু আছে এটা প্রুফ করেন। করার পরে আপনি যখন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন তখন আপনার যদি নিজের টাকা থাকে তাহলে নিজের টাকা সেখানে দেখালেন, আর যদি আপনার নিজের টাকা না থাকে তাহলে কারো কাছ থেকে টাকা ধার করে নিয়ে এসে 8 থেকে 9টা ট্রানজ্যাকশানের মাধ্যমে অ্যাকাউন্টে আপনি আপনার যেই পরিমাণ টাকা অ্যাকাউন্টে রাখতে হবে সেই পরিমাণ টাকাটা অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করে ফেললেন। করার পরে ব্যাংক থেকে আপনি স্টেটমেন্ট আর সলভেন্সিটা তুলে ফেললেন। তুলে ফেলার পরে এই স্টেটমেন্ট আর সলভেন্সিটা দিয়ে আপনি বিশ্ববিদ্যালয়ে যে আবেদন পর্বটুকু আছে এই আবেদন পর্বটুকু কিন্তু আপনি সম্পূর্ণ করে ফেললেন। ক্লিয়ার বোঝাতে পারছি? মোট কথা, আপনার যদি ব্যাংকে কোনো টাকা পয়সা থাকে, সেটা এফডিআর যদি করা থাকে, যে ধরেন 1 বছর আগের থেকে ব্যাংকের এফডিআর করা আছে, সেটা সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট সলভেন্সিও দেখাতে পারবেন, সেটাও হবে। যদি অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা না থাকে, টুকটাক ট্রানজ্যাকশন করে কারো কাছ থেকে টাকা নিয়ে আসেন, নিয়ে এসে অ্যাকাউন্টে রাখেন, স্টেটমেন্ট আর সলভেন্সি প্রিন্ট আউট করে নেন। প্রিন্ট আউট করে স্টেটমেন্ট আর সলভেন্সি যখন অ্যাকাউন্ট থেকে প্রিন্ট আউট করবেন, সাথে সাথে অ্যাকাউন্ট থেকে আপনি টাকাও তুলে নিতে পারবেন। অ্যাকাউন্টে আপনাকে টাকা দীর্ঘদিন ফেলে রাখার দরকার নাই, সাথে সাথে আবার অ্যাকাউন্ট থেকে আপনি টাকাও তুলে নিতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার বোঝাতে পারছি? এখন ধরেন আপনার অ্যাকাউন্টই নাই, অ্যাপ্লিকেশন করার টাইমে আমি ধরলাম আপনার অ্যাকাউন্টই নাই, তাহলে আপনি কি করতে পারেন? ইনস্ট্যান্ট আপনার বাবা মা অথবা নিজের ভাই বোনের নামে একটা অ্যাকাউন্ট খোলেন ব্যাংকে। খোলার পরে অ্যাটলিস্ট একটা সপ্তাহ কিছু লেনদেন করেন, অ্যাকাউন্টের ম্যাচুরিটি অ্যাটলিস্ট 8 দিন 10 দিন করেন। তারপরে আপনি কোথাও থেকে টাকা পয়সা নিয়ে এসে অ্যাকাউন্টে রাখলেন, স্টেটমেন্ট তুললেন, আবার অ্যাকাউন্টে টাকা তুলে যার কাছ থেকে টাকা নিয়ে আসেন তারে দিয়ে দিলেন, হয়ে গেল। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন পর্ব। মানে বিশ্ববিদ্যালয়ে যখন আপনি আবেদন করবেন বা পলিটেকনিক বা যারা ডিপ্লোমা প্রোগ্রাম তারা তো ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশন করে, অ্যাপ্লিকেশন টাইমে আপনার এরকম নতুন অ্যাকাউন্ট হলেও কোনো সমস্যা নাই, হুট করে টাকা নিয়ে এসে ঢুকিয়ে স্টেটমেন্ট তুললেন সেটাও হবে, কোনো সমস্যা নাই। অ্যাপ্লিকেশন করার টাইমে এটা ইউনিভার্সিটি তেমন কোনো ঝামেলা করে না। কিন্তু এখন এটা করতে হবে যে কি, এখন আপনাকে তো ভিসার সময় তো একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এখন অনেক মনে করে যে আমি ভাই অ্যাপ্লিকেশন করার সময় আমার ভাইয়ের অ্যাকাউন্ট দেখাইছি, ভিসা করার সময় কি আমার ভাইয়েরটা দেখাতে হবে? তা না। অ্যাপ্লিকেশন করার টাইমে আপনি কার্ডটা দেখাইছেন না দেখাইছেন ডাজেন্ট ম্যাটার, আপনি ভিসা করার সময় যে কারো দেখাইতে পারবেন, অন্য কারো দেখাতে পারবেন, কোনো সমস্যা নাই, শুধু ফার্স্ট ব্লাডের মধ্যে হইতে হবে। বাট আমরা খেয়াল করে দেখেছি গত 2024 থেকে যে স্টুডেন্টগুলো চীনে এসেছে একটা বড় অংশ কিন্তু ভিসা রিজেক্ট হয়েছে চীনেও, যারা নিজে নিজে সেলফ অ্যাপ্লাই করছে, ব্যাংক স্টেটমেন্টের বিষয়গুলো জানে না বা প্রসিডিউরগুলো সম্পর্কে অত বেশি দক্ষ না, নিজের থেকে যখন এক্সপেরিমেন্ট করতে গেছে একটা বড় অংশ শিক্ষার্থীর কিন্তু ভিসাও রিজেক্ট হয়ে গেছে। তো এই কারণে আমি বলবো যে এই জায়গাগুলোতে আপনারা গুরুত্ব দিবেন। সেটা হলো যে আপনি যখন এম্বাসিতে একটা ব্যাংক স্টেটমেন্ট শো করবেন তখন কিন্তু যেন তেন ব্যাংক স্টেটমেন্ট দেখালে হবে না। যেমন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার টাইমে আপনি নতুন একটা অ্যাকাউন্টে টাকা নিয়ে এসে ঢুকিয়ে
সলভেন্সি স্টেটমেন্ট প্রিন্ট আউট করে অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে নিছে, বাট অ্যাম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু এই ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু তারা অ্যালাউ করবে না। অ্যাম্বাসি অ্যাটলিস্ট একটা সলিড ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইবে। এই জন্য আপনার জন্য পরামর্শটা কি থাকবে, আপনি যখন অ্যাপ্লিকেশন করার টাইমে যেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি ব্যবহার করলেন ওই ব্যাঙ্ক স্টেটমেন্টটা, আপনি টাকা তুলে নিয়েছেন সমস্যা নাই, টাকা তুলে নেন অ্যাকাউন্ট থেকে, কোনো সমস্যা নেই, বাট অ্যাপ্লিকেশন টাইম থেকে ভিসা করার আগ পর্যন্ত এই সময়টুকুতে প্রায় আপনার হাতে তো অনেক সময় থাকবে, 4 মাস 5 মাস 6 মাসের সময় আপনি পাবেন। এই সময়টুকুতে আমি বলবো আপনার অ্যাকাউন্টটাকে আপনি বন্ধ করে দিবেন, অ্যাকাউন্টটা চালু রাখবেন, প্রত্যেক সপ্তাহে 2-3টা করে ট্রানজ্যাকশন করবেন। আজকে 1000 টাকা ডিপোজিট করলেন, কালকে 2000 টাকা ডিপোজিট করলেন, পরের দিনে 4000 টাকা, এইভাবে 2000-5000 টাকা একবার আপনি ডিপোজিট করলেন, একবার উইথড্র করবেন, একবার ডিপোজিট করবেন, একবার উইথড্র করবেন, বুঝাইবেন যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে, অ্যাকাউন্টটা চালু আছে, অ্যাকাউন্টে প্রতিনিয়ত টাকা উইথড্র হচ্ছে, টাকা ডিপোজিট হচ্ছে, এই জিনিসটা প্রুফ করতে হবে। প্রুফ করার পরে যখন আপনি কন্টিনিউয়াসলি প্রসেসটা ফলো করার পরে যখন আপনার চাইনিজ ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার বের হইলো, জেডাব্লিউ লেটার বের হয়ে গেল, তারপরে যখন আপনি অ্যাম্বাসিতে ভিসা করবেন, ভিসা করার ঠিক 1 মাস আগে আপনি অ্যাম্বাসি যে অ্যামাউন্টের টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট হিসেবে দেখাতে হবে, ওই টাকাটা যদি আপনার নিজের থাকে তাহলে সেই টাকাটা আপনি অ্যাকাউন্টে রেখে দিবেন, মেক শিওর করে ফেলবেন ওই অ্যামাউন্টটা, হয়তো 8টা-10টা ট্রানজ্যাকশনের মাধ্যমে টাকাটা অ্যাকাউন্টে ডিপোজিট করে ফেললেন। করার পরে আপনি টুকটাক টাকা ডিপোজিট করছেন, টাকা তুলছেন, এবার কন্টিনিউ প্রসেসের মধ্যে থাকবে। তারপরে যখন আপনি স্টেটমেন্টটা প্রিন্ট আউট করে ফেলবেন ভিসার জন্য, স্টেটমেন্টটা প্রিন্ট আউট করে ফেলবেন ভিসা অ্যাপ্লিকেশন করার সময়, তারপর থেকে ওই অ্যাকাউন্টে আর হাত দেবেন না। যতদিন পর্যন্ত আপনার ভিসা ডেলিভারি আপনি হাতে পাচ্ছেন না তার আগ পর্যন্ত ওই অ্যাকাউন্টটাতে আপনার হাত দিবেন না। যেদিন আপনি ভিসা ডেলিভারি পেয়ে যাবেন ওই দিনই আপনি অ্যাকাউন্ট থেকে আপনার টাকা, সমস্ত টাকা আপনি তুলে নেবেন, তার আগে কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবেন না। যেমন এই বছর 2024 ইনটেকে আমি আমার হোয়াটসঅ্যাপে প্রায় মনে হয় মিনিমাম 20-25 জন স্টুডেন্ট আমাকে নক করেছে, শুধুমাত্র এই ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য ভিসা রিজেক্ট হয়েছে। মানে অ্যাকাউন্টে টাকা রাখছে, স্টেটমেন্ট তুলছে, পরের দিনে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিছে, নিয়ে অ্যাম্বাসি ফেস করছে। তো অ্যাম্বাসি কোনো কারণে হয়তো তার কাছে 100 স্টুডেন্ট থাকলে তো 10-12 জন স্টুডেন্টের তো ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করে, তো ভাগ্যক্রমে হয়তো তারা চেকিংয়ে সে পড়ে গেছে। তো সেই কারণে দেখা যাচ্ছে যে চেকিং করে যখন দেখছে যে তার ব্যাংকে কোনো টাকা পয়সা নাই, অ্যাম্বাসি কিন্তু এরকম একটা বড় অংশ স্টুডেন্টকে ভিসা রিজেক্ট করে দিয়েছে। তো আমি বলবো যে যেই দিন আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট আর সলভেন্সি প্রিন্ট আউট করবেন অ্যাম্বাসি ফেস করার জন্য বা ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য, তারপর থেকে ভিসা ডেলিভারি পাওয়া পর্যন্ত 10 দিন হোক 15 দিন হোক এইটুক সময়ের জন্য অ্যাকাউন্টে টাকাটা রেখে দিবেন, টাকাটা তুলবেন না। যেদিন ভিসা ডেলিভারি পেয়ে যাবেন সেদিন টাকাটা তুলে নেবেন। এতে করে হবে আপনার ভিসাটা সিকিউর হবে, ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। আশা করি ক্লিয়ার বোঝাতে পারছি এই ব্যাপারে। সো এখন কথা হচ্ছে যে অ্যাম্বাসিতে যখন আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখাবেন তখন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা ন্যূনতম লেখা থাকে, ন্যূনতম 6 মাসের পুরাতন ব্যাঙ্ক স্টেটমেন্ট হইতে হবে, রেগুলার ট্রানজ্যাকশন থাকতে হবে, অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্সটা কত আমি পরের স্টেপে আলোচনা করতেছি। সো নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স থাকতে হবে, এটা মেক শিওর করতে হবে। কিন্তু আমরা গত 2024 থেকে দেখেছি যাদের মোটামুটি 3 মাস বা 4 মাসের পুরাতন ব্যাঙ্ক স্টেটমেন্ট, রেগুলার লেনদেন আছে, এই অ্যাকাউন্টগুলো কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে, কোনো সমস্যা করেনি। ঠিক আছে, সো এই যেই প্রসিডিউর আমি আপনাকে বললাম এই প্রসিডিউরটা আপনি অনুসরণ করবেন। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্টুডেন্টগুলো ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করে, আমাদের বাংলাদেশের সমস্যা হলো কি যে বাপের এনআইডির সাথে নিজের কাগজপত্রের মিল নাই। মানে বাবার এনআইডিতে ধরেন নাম দেওয়া আছে মোহাম্মদ আব্দুর রহিম প্রামাণিক, আমার কাগজপত্রে মনে করেন দেওয়া আছে যে শুধু আব্দুর রহিম। এরকম বাংলাদেশের 80-90% স্টুডেন্টেরই বাবা মায়ের কাগজপত্রের সাথে নামের অমিল আছে। কারণ আমাদের বাংলাদেশের এই সেক্টরগুলোতে যারা এই নাম লিখে বা এই সেক্টরগুলোতে দায়িত্ব পালন করে তারা এত পরিমাণ অদক্ষ, এই অদক্ষতার পরিচয় হিসেবে পুরো একটা জেনারেশনের 90% ছেলে মেয়ের কাগজপত্রের বানানোর ভুল ত্রুটি রয়ে গেছে। কারো বাবার এনআইডির সাথে পাসপোর্টের মিল নাই, কারো মায়ের এনআইডির সাথে মিল নাই, কারো পাসপোর্টে একরকম তো সার্টিফিকেটে একরকম, এটা বিধিকিচ্ছি অবস্থা কিন্তু তৈরি হয়ে আছে এখানে। এখন কথা হচ্ছে আপনারও কিন্তু এই সমস্যা থাকতে পারে। তো এখন ধরলাম আপনার কাগজপত্রের মিল নাই, আপনি আপনার বাবার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাচ্ছে কিন্তু বাবার এনআইডিতে নাম একরকম, আপনার পাসপোর্টে নাম একরকম, তাহলে আপনি কি করবেন, কোর্ট থেকে একটা সেম পারসন এফিডেভিট করে নেবেন, দ্যাটস ইট। আর কিচ্ছু করতে হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে, আপনাকে জাস্ট ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো কন্টিনিউ করতে হবে। আমি বলেছি যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে, আপনাকে ধৈর্য ধরে জাস্ট প্রসেসটা কন্টিনিউ করতে হবে। আশা করি এটা বুঝলেন। এখন কথা হচ্ছে যে আপনি বাবা মা ছাড়া অন্য কারো যখন ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন তখন কিন্তু আপনাকে এফিডেভিট করতে হবে, মানে স্পন্সরশিপ এফিডেভিট করতে হবে একটা। তো
ধরেন আপনার ভাই আপনার হয়ে ব্যাংক স্টেটমেন্ট দেখাইলো, আপনার ভাই যে আপনার অর্থনৈতিকভাবে আপনাকে সাপোর্ট করবে, আপনার পড়ালেখার দায়ভার সে বহন করবে, এই জিনিসগুলোর মর্মে একটা স্পন্সরশিপ এফিডেভিট করতে হয় ভিসা অ্যাম্বাসি ফেস করার সময়। তো এই ব্যাংক স্টেটমেন্টে যে এই যে অ্যাম্বাসি ফেস করার সময় যে স্পন্সরশিপ এফিডেভিট যে বিষয়টা রয়েছে, এগুলো জাস্ট আপনার কাগজপত্র নিয়ে আপনি যদি কোর্টে যান, কোর্টে একটা নোটারি পাবলিক উকিলের কাছে গিয়ে বললে ওনার কাজই এইটা, বললে উনি আপনাকে কাজগুলো করে দিবে। ঠিক আছে, এটা আশা করি ক্লিয়ার আপনাদেরকে বোঝাতে পারছি। পরের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা নিয়ে কথা বলা উচিত সেটা হলো যে ব্যাংক স্টেটমেন্টের অ্যামাউন্ট কত দেখাতে হবে। চীনে আপনি ডিপ্লোমা করতে আসেন, ব্যাচেলর করতে আসেন, মাস্টার্স করতে আসেন, যেই প্রোগ্রামে আপনি পড়ালেখা করতে আসেন না কেন, ব্যাংক স্টেটমেন্টে যে অ্যামাউন্টটা রয়েছে এই অ্যামাউন্টটা কিন্তু মোটামুটি সেম। এখন গত 2024 থেকে যে ইউনিভার্সিটি ইনস্টিটিউটগুলো আবেদন করেছে স্টুডেন্টরা, তাদের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হচ্ছে $2500। এটা ভিসাতেও $2500, ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করার সময় $2500 ছিল, মানে যেটা $2500কে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি অলমোস্ট 3,20,000 টাকার মতো একটা বাংলাদেশি টাকায় কিন্তু চলে আসে, 3,20,000 টাকার মতো। বাট এখন প্রশ্ন হচ্ছে 2025 ইনটেকে যে স্টুডেন্টগুলো চীনে আসবে, এইখানে কিন্তু ব্যাংক স্টেটমেন্টের পরিমাণটা কিন্তু এবার একটু ভিন্ন হবে। ভিন্নটা হচ্ছে অ্যাম্বাসিতে অ্যামাউন্টটা ঠিকই থাকবে, অ্যাম্বাসিতে $2500 থাকবে, মানে 3,20,000 টাকাই থাকবে। অ্যাম্বাসি কোনো প্রবলেম না, ওরা হচ্ছে ফিক্সড করে দিয়েছে যে 3,20,000 টাকারই ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে অ্যাম্বাসিতে। মানে 3,20,000 টাকা এখন কীভাবে, মানে অনেকে মনে করে ভাই 3,20,000 টাকা কি ট্রানজ্যাকশন দেখাতে হবে না 3,20,000 টাকা ব্যালেন্স দেখাতে হবে, এরকম কনফিউশনে থাকে। আপনি যখন স্টেটমেন্টটা প্রিন্ট আউট করবেন তখন মেকশিওর হবে যে আপনার সব লেনদেন শেষে আপনার অ্যাকাউন্টে এখনও 3,20,000 টাকা ব্যালেন্স আছে, এটা আপনাকে মেকশিওর করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। সেকেন্ড থিং হচ্ছে এখানে যেই ব্যাংক স্টেটমেন্টটা আপনি দেখাবেন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, এই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনি যে ব্যাংক স্টেটমেন্টটা শো করবেন সেখানে আপনাকে কোনো ইউনিভার্সিটিতে হয়তো 3 লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, কোনো ইউনিভার্সিটিতে হয়তো 5 লাখ টাকা দেখাতে হবে, কোনো ইউনিভার্সিটিতে হয়তো 6 লাখ টাকা দেখাতে হবে। এভাবে এই বছরও কিন্তু ভ্যারি করবে ব্যাংক স্টেটমেন্টের অ্যাকাউন্টটা, মানে অ্যামাউন্টটা ভ্যারি করবে। মানে ডিপ্লোমা প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে হয়তো এটা 3,20,000 টাকায় থাকবে, এটা খুব একটা কম বেশি হবে না। বাট ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামের অ্যাপ্লিকেন্ট যারা আছেন, বিশেষ করে MBBS প্রোগ্রামের অ্যাপ্লিকেন্ট যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভ্যারি করবে। কোনো ইউনিভার্সিটিতে 3,20,000 টাকার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে হয়ে যাবে, কোনোটাতে 4 লাখ টাকার লাগবে, কোনোটাতে 5 লাখ টাকার লাগবে, কোনোটা 6 লাখ টাকার লাগবে। মানে 3 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা এরকমের ভিতরে একটা ব্যাংক স্টেটমেন্টের অ্যামাউন্ট দেওয়া থাকবে। যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি, ইয়াংজু ইউনিভার্সিটি আগের বছরে 3,20,000 টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে হয়ে গেছে, আগামী বছরের হচ্ছে $5,000 ব্যাংক স্টেটমেন্ট চাচ্ছে। $5,000 বাংলাদেশি টাকায় 6 লক্ষ টাকা আসে, তার মানে 6 লক্ষ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। ন্যানজিং টেক ইউনিভার্সিটি ব্যাংক স্টেটমেন্টের অ্যামাউন্ট 6 লক্ষ টাকা করে দিয়েছে। সিচুয়ান ইউনিভার্সিটি ব্যাংক স্টেটমেন্টের অ্যামাউন্ট 6 লক্ষ টাকা করে দিয়েছে। এরকম কিছু কিছু ইউনিভার্সিটি যারা ব্যাংক স্টেটমেন্টের অ্যামাউন্টটা একটু বাড়িয়েছে, সো আপনাকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে যে আপনি যাতে ওই অ্যামাউন্টটা দেখাতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনার তো ভাই অ্যামাউন্টটা নাও থাকতে পারে, আপনি কিভাবে ম্যানেজ করবেন এই অ্যাকাউন্টটা? অনেকেরই তো একবার এই টাকাগুলো নাই দেখানো শো করার মতো, অনেকেরই ব্যাংক স্টেটমেন্ট শো করার মতো টাকা নাই, তাহলে টাকাটা দেখাবেন কিভাবে? উপায় হচ্ছে প্রথমত আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট দেখানোর মতো টাকা না থাকে, সেটা 3 লাখ টাকা হোক আর 5 লাখ টাকা হোক, অ্যাপ্লিকেশন করার টাইমে যদি দেখানোর মতো সামর্থ্য না থাকে, আপনি কারো কাছ থেকে ধার দেনা করে নিয়ে এসে অ্যাকাউন্টে রেখে স্টেটমেন্ট তুলে আবার তার কাছে দিয়ে দিতে পারেন। এটা একটা উপায়। কারো কাছ থেকে আত্মীয় স্বজন কারো কাছ থেকে নিয়ে অ্যাকাউন্টে রাখলেন, রেখে ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি প্রিন্ট আউট করলেন, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করলেন, তারপরে আবার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আত্মীয় স্বজনকে যার কাছ থেকে নিয়েছেন তারে দিয়ে দিলেন। পরের ব্যাপার হচ্ছে যদি এই ধরনের ওয়েও যদি আপনার না থাকে, তাহলে আপনি বাংলাদেশের বেশ কিছু ব্যাংক আছে তাদের সাথে যোগাযোগ করবেন। মানে ধরেন আপনার কোনো ওয়ে নাই, তাহলে আপনাকে ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে। যদিও এই প্রক্রিয়াটা পুরোপুরি একটা সুদি প্রক্রিয়া, এই সুদি প্রক্রিয়ার পরামর্শ দেওয়াটা আসলে উচিত না। এখন যেহেতু আপনার কোনো উপায়ই নাই, আপনার অ্যাপ্লিকেশন করার কোনো উপায়ই নাই, সো বাধ্য হয়ে আপনার ব্যাংকের হয়তো সহযোগিতা নেওয়ার প্রয়োজন হচ্ছে। দ্যাটস ওয়াই আপনি চাইলে ব্যাংকেরও সহযোগিতা নিতে পারেন, বাট এটা পুরোপুরি একটা সুদি প্রক্রিয়া। আপনি যদি মনে করেন যে ব্যাংকের সহযোগিতা নেবেন, তাহলে ব্যাংকের সহযোগিতা আপনি নিতে পারেন। বাংলাদেশে এরকম বেশ কিছু ব্যাংক আছে যে ব্যাংকগুলো স্টুডেন্টদেরকে লোন দিয়ে থাকে। ধরেন আপনার ব্যাংকে 3 লাখ বা 5 লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এখন আপনি সেটা কয় দিনের জন্য নেবেন? 1 মাসের জন্য ব্যাংকে দেখাইতে হবে, 2 মাসের জন্য, 3 মাসের জন্য, কয় দিনের জন্য আপনি নেবেন সেই মতে ব্যাংকের সাথে আপনি কথা বলবেন। বাংলাদেশের বেশ কিছু ব্যাংক আছে, যদিও বাংলাদেশের ব্যাংকিং সেক্টর বা ব্যাংকের অবস্থা এখন খুবই নাজুক,
ব্যাংকগুলো এখন ধুঁকছে টিকে থাকার জন্য, তাদের অর্থনৈতিক অবস্থাই ভালো না, গ্রাহকদের টাকা দিতে পারছে না। তারপরেও যে ব্যাংকগুলো মোটামুটি একটু ভালো অবস্থানে আছে, আপনি ওই ব্যাংকগুলোর সাথে একটু যোগাযোগ করবেন। যোগাযোগ করলে বাংলাদেশে বেশ কিছু ব্যাংক আছে, তার ম্যানেজারের সাথে একটু যোগাযোগ করবেন, করে তাকে ব্যাপারগুলো এক্সপ্লেন করবেন যে আমার এরকমভাবে জাস্ট ব্যাংক স্টেটমেন্টটা দেখাইতে হবে। আপনারা যদি আমাকে হেল্প করেন এই মর্মে, ব্যাংকে আমাকে কি সুযোগ সুবিধা ব্যাংক আমার কাছ থেকে নিবে বা আমাকে দিতে হবে, ব্যাপারগুলো নিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে খোলামেলা কথাবার্তা বলে নেবেন। বাংলাদেশের অনেক ব্যাংক আছে যে ব্যাংকগুলো এইভাবে স্টুডেন্টদেরকে স্টুডেন্ট লোন দিয়ে সহযোগিতা করে থাকে। এই জায়গাতে আপনি সহযোগিতা নিয়ে প্রসেসটা কন্টিনিউ করতে পারবেন। এতে করে হলো কি, কারণ অনেকেরই আসলে নাই এই ব্যাংক স্টেটমেন্ট দেখানোর টাকা, অনেকেরই নাই, অনেকের হয়তো এই সহযোগিতার প্রয়োজন হতে পারে। আপনারা ব্যাংকের সাথে যোগাযোগ করে নেবেন। এখন হয়তো বলতে পারেন ভাই কোন ব্যাংকে যাব, আমি আছি ভাই চীনে, বাংলাদেশের অবস্থা তো আপনি বুঝছেনই, আমি অনেক দিন বাংলাদেশে নাই। দেশের একটা গণ অভ্যুত্থান হইলো, তার পরবর্তী সময় দেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা খুবই নাজুক। এখন বাংলাদেশের কোন ব্যাংকের অবস্থা কী এটা তো আমি এখান থেকে বলতে পারছি না। আপনি ব্যাংকে যাবেন, 8-10টা ব্যাংক ভিজিট করেন, কোন ব্যাংক আপনাকে দিতে রাজি হয় সেই ব্যাংকের সাথে আপনি কথাবার্তা বলে ব্যাপারটা ওকে করে নেন, এটা আপনার জন্য বেটার হবে আর কি। তো এই হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনাদের যত প্রশ্ন কনফিউশন, আমি চেষ্টা করেছি আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড বিষয়গুলো নিয়ে প্রশ্ন কনফিউশন যে করা ছিল সলিউশন দেওয়ার জন্য। তারপরেও যদি আপনার মনে হয় যে আমার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কোনো প্রশ্ন কনফিউশন রয়ে গেছে, আমি তার জন্য বলবো এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপে আপনি নক করবেন, আমার টিম মেম্বার আছে, তারা আপনাকে যে প্রশ্ন কনফিউশনে আপনি ভুগছেন সরাসরি সেই প্রশ্ন করবেন হোয়াটসঅ্যাপে। আমার টিম মেম্বার আছে যারা সবসময় রিপ্লাই করে আপনাকে, তারা রিপ্লাই করবে এবং আপনার প্রশ্ন কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।